হঠাৎ করে কিছু লোককে জড়ো করে ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোড়া, এটা শ্রীনগরেও বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গে বা কলকাতাতে এটাও বন্ধ হওয়ার খুব দরকার রয়েছে। কাজগুলো করবেন না, এই কাজগুলো থেকে বিরত থাকুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। তো ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স এই ধরনের ভ্যান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি উই আর নট অ্যালাউড। আমি পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার হিসেবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে, এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে। শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকে। নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। যেটা আমরা ভাবছিলাম ঠিক সেই পথেই কিন্তু শুভেন্দু অধিকারী এখনো এগিয়ে যাচ্ছেন। কালকে আপনারা দেখেছেন দারুণ তক্তা পালিশ করা হয়েছে। আপনারা ছবিটা দেখে নিশ্চয়ই খুশি হয়েছেন। সব ছবি দেখাতে পাচ্ছি না, তার কারণ ইউটিউবের গাইডলাইন আছে, আবার কাদের ছবি ব্যবহার করব তারা আবার স্ট্রাইক দিয়ে দেবে, সেসব বিষয় আছে। কিন্তু আমরা জানি আপনারা সেই ছবি গতকাল থেকে এখন অবধি দারুণ উপভোগ করেছেন। বেশ আপনাদের মজা লেগেছে, আপনাদের চোখ একেবারে জুড়িয়ে গেছে। এবং যেটা আপনারা জানেন না, অনেকে জানেন হয়তো, শুধু মেরে কিন্তু বিরাম দেওয়া হয়নি। শুধু মেরে বিরাম দেওয়া হয়নি বন্ধু, একদম দৌড় করিয়ে করিয়ে মারা হয়েছে। তারপর যাদের ধরপাকড় করা হয়েছে তাদের কিন্তু থানায় নিয়ে যাওয়া হয়েছে। এবং থানায় গতকাল রাতেও যেটা আমি শুনতে পেয়েছি, খুব দারুণ তাদের ওষুধ দেওয়া হয়েছে। ওই আপনারা একটা ওই সিরিয়াল দেখেছেন, মানে ওটিটি প্ল্যাটফর্মে, প্রলয়, আবার প্রলয় সম্ভবত ওটার নাম, যেখানে পুলিশ অফিসার দুটো অপশান দিতেন, একটা সরিষার তেল, একটা ভেসিলিন। সেরকম সব ট্রিটমেন্ট কিন্তু গতকালও হয়েছে, আপনারা খোঁজ নিয়ে দেখুন পার্ক সার্কাসে। তো যারা নারায়ে তাকবীর এতদিন বলে ভয় দেখাতেন, এটা তো কার্যত ভয়ের স্লোগান তৈরি করে দেওয়া হয়েছিল বিগত 15 বছরে, কিংবা তার আগে থেকেই। একেবারে বাম আমলের কথাও আমি বলছি, সেই সময়টাকে বাদ দেবেন কেন? তখন থেকেই তো এই রোগের সূত্রপাত। অর্থাৎ এদেরকে জামাই আদর দিয়ে আপনারা এতদিন, মানে দুধ দিয়ে যেমন সাপ পোষা হয়, দুধ কলা দিয়ে, ঠিক সেরকমই এদেরও পোষা হয়েছিল। তারপর এরা তো যা এদের অভ্যাস সেটা তো করবেই, অন্যায়ের কিছু নেই। কিন্তু এরা ভুলে গেছে এখন মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নেই, মুখ্যমন্ত্রীর নাম এখন শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী যে রোগের ওষুধ, সেটা তো আপনারা জানেন যে কোন কোন রোগের ওষুধের নাম শুভেন্দু অধিকারী। আজকে সেটা প্রমাণ করে দিয়েছেন, কোনো ভয় নেই, ডর নেই, ওপেন শুভেন্দু অধিকারী খেলছেন। ওপেন শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বলেছেন পুলিশকে, এর পরে যদি এরকমটা দেখা হয় পুলিশ একেবারে ওপেন অ্যাকশন নিতে পারবে। পুলিশের যা যা করণীয় সবটাই কিন্তু পুলিশ করতে পারবে, কোনো সমস্যা নেই। দরকার হলে যদি ঠাঁই ঠাঁই হয়, হবে, একেবারে হবেই, বলা কওয়ার কিছু নেই। কালকেই তো আপনারা দেখেছেন একেবারে ওষুধ কেমন দেওয়া হয়েছে। এবং সেই ওষুধ, মানে ওই ওষুধেও কিন্তু শুভেন্দু অধিকারী খুশি নন। মানে ওইটুকুন দিয়ে ছেড়ে দিলে কিন্তু হবে না, তারও বেশি কিছু করতে হবে, যাতে এই রোগটা নতুন করে দেখাই না দেয়। গতকাল কি হয়েছিল আপনাদেরকে বলি, আপনারা তো ভিডিওতে দেখেছেন, একদল বাহিনী এসেছে, শান্তিপ্রিয় বাহিনী, সামনে মহিলাদের রেখেছে, তার ঠিক পেছনে একটু এচড়ে পাকা ছেলেপুলে ছিল, যাদের হাতে পাথর ছিল, ধর্মীয় স্লোগান, পাথর ছোড়া। তারপর যে বাটাম দেওয়া হলো, তারপর তো পই পই করে ছুটেছে। আর আগে তো পুলিশের কাছে বেতের লাঠি হতো, তাতে একটু কম ব্যথা লাগতো। এখন যাতে ওষুধটা ভালো করে লাগে, তার জন্য সেন্ট্রাল ফোর্সের ওই যে দেখেছেন না, প্লাস্টিকের সে বিরাট পেল্লাই বড় বড় লাঠি, এক একটা 3 ফুট 4 ফুট তার থেকেও বড় বড় লাঠি, সেই লাঠিটি দিয়ে যখন লাগে, আমি তো কখনো মার খাইনি ওটা দিয়ে, আমার কপাল ভালো। কিন্তু বিজেপির আমার যে সমস্ত ভাইয়েরা এতদিন খেয়েছেন, তারা বলেন 7 দিন 10 দিন অবধি ব্যথাটা যায় না, বসলে বেশ কষ্ট হয়। সকালবেলা প্রাতক্রিয়া করতে বসলেও মনে হয় এটা না করলেই ভালো হতো, এরকম ব্যথা হয়। তো যাদের কালকে লেগেছে তাদেরও হচ্ছে, আবার থানায় যাদের নিয়ে যাওয়া হয়েছে তাদের তো আরও বেশি বেশি করে হচ্ছে। আর যেটা হয়নি সেটা আগামীতে যাতে করা হয়,
সেরকম শুভেন্দু অধিকারী আজকে ডিসিএসইডি অফিসে গিয়েছিলেন এবং পুলিশ আধিকারিকদের সামনে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে এই সমস্যা যেন আগামী দিনে না হয়, এবং যদি হয় পুলিশের যা করণীয় সব কিছু তো ওপেন ক্যামেরায় বলা যায় না, কোট অ্যান্ড কোট বলছি আর কি, তো সেগুলো যেন হয় ট্রিটমেন্টটা। এবং এদের সমস্যাটা কোথায় জানেন? এদের আসলে সমস্যাটা হচ্ছে এরা মনে করে নিয়েছে যে এরা যা করবে সেটাই চলবে। ধরুন সরকারটা বদল হয়েছে, এরা জানে বিজেপি আসলে কি হবে, বিজেপি এলে এরা যেভাবে অবৈধ ব্যবসা এতদিন চালাতো সেগুলো হবে না। আপনারা দেখেছেন কলকাতায় যতগুলি ব্যবসা আছে সব এরা কিন্তু দখল করে নিয়েছে। আপনি পার্ক স্ট্রিটে যাবেন, যতগুলি জামা কাপড়ের দোকান, একটু বিল পেমেন্ট করার সময় না নামগুলোটা একটু দেখবেন, বিল পে করার সময় বুঝতে পারবেন এক শ্রেণী। এটা তো বলা হয় অ্যাকচুয়ালি, আপনারা এতদিন ওই গুটকাখোর গর্গকে দেখেছেন, মুখে করে ঘুরে বেড়াতো গাল নিয়ে, তো তারও তো ট্রিটমেন্ট হচ্ছে এখন খুব ভালো করে, অ্যারেস্টও হয়েছে গর্গ, 24খানা কার্তুজ ওর বাড়ি থেকে পাওয়া গেছে। তো এই গর্গ যেটা বলতো বিহারি, আসলে বিহারি না, এই নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের মানুষ। গর্গ আপনাদেরকে ভুল বোঝাতো যে বিহারিরা দখল নিয়ে নিয়েছে। হিন্দি ভাষায় কথা বললেই সবাই কিন্তু বিহারি নয়, ঠিক যেমন বাংলা ভাষায় কথা বললেই সবাই বাঙালি নয়, ঠিক সেরকমই ব্যাপারটা। তো যেটা আপনাদের বলছিলাম আর কি, এরা আসলে বিহারি নয়, এরা হচ্ছে ফিরহাদ হাকিমের বংশধর। গয়া থেকে এসেছে, কেউ বিহার থেকে এসেছে, কেউ বালিয়া থেকে, উত্তরপ্রদেশ থেকে এসেছে, বিভিন্ন জায়গা থেকে এসেছে, কিন্তু এদের ওই গোষ্ঠী এক, সব লুঙ্গি বাহিনী, সবই শান্তপ্রিয় বাহিনী। এরা আমার সব জায়গাকার রুজি রুটি কিন্তু দখল করে নিয়েছে। এই দখলের লিগ্যালভাবে হয়েছে তা নয়, যেখানে এরা বসে সবটাই হচ্ছে ইলিগালভাবে। এরা না সরকারকে ট্যাক্স দেয়, কেন্দ্র সরকারকে ট্যাক্স দেয় না, না এরা জিএসটি পে করে, না এরা ইনকাম ট্যাক্স পে করে, কিচ্ছু করে না। শুধুমাত্র এরা দেয় জাকাত, শুধুমাত্র ধর্মীয় কাজে এরা এদের টাকা ব্যবহার করে, এবং যাতে হিন্দুদের আরও বিপদ হয় সেটাই সারাদিন প্ল্যান করা হচ্ছে এদের কাজ। তাই আমাদেরও সজাগ থাকতে হবে। অবশ্য হিন্দুরা এখন সজাগ হয়েছে, হিন্দু যদি সজাগ না হতো তাহলে বাংলায় এত বড় পরিবর্তন হতো না। আমি যদি ঠিক বলছি না ভুল, আপনারা কমেন্ট বক্সে সেটা জানাবেন। তো সরকার দখল করাটা ছিল শুধুমাত্র আমাদের একটা স্টেপ। এখন শুভেন্দু অধিকারীর আরও অনেক কাজ করতে হবে, এবং সেই কাজগুলো কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আপনারা দেখেছেন যে সামনের মাস থেকে আর ইমাম মুয়াজ্জেম ভাতা হবে না। আপনি ভেবে দেখুন না, এরা সরকারকে ট্যাক্স দেবে না, 1 পয়সার ট্যাক্স দেবে না। ওই যেটুকুন বিড়ি সিগারেট খেতে গেলে, গুটকা খেতে গেলে এদের ট্যাক্স দিতে হয়, ব্যাস ওইটুকুন, যেটাকে ইনডাইরেক্ট ট্যাক্স বলি। কিন্তু সরাসরি ট্যাক্স এরা দেয় না। এরা যে দোকান করে, সেই দোকান করার জন্য এদের কোনো পারমিশনের প্রয়োজন হয় না, শুধুমাত্র লুটবে, পশ্চিমবঙ্গকে এরা লুটবে। তো তাদের জন্য কেন আমাদের জনগণের ট্যাক্সের টাকা থেকে ইমাম মুয়াজ্জিম ভাতা দেওয়া হবে? সমস্ত রকমের ভাতা সামনের মাস থেকে বন্ধ। এবার আমরা দেখতে চাই যে যখন এত অ্যাকশন হচ্ছে তখন কোনো পাল্টা রিয়াকশন হয় কিনা, এবং পাল্টা রিয়াকশন হলে তো শুভেন্দুবাবু তৈরিই আছেন। এই ইমাম মুয়াজ্জেম ভাতা বন্ধ করাকে আমরা কিন্তু একেবারে সাধুবাদ জানাচ্ছি, কারণ সত্যি তো সরকার ধর্মীয় কাজে কেন ব্যবহার করবে টাকা? যেমন মন্দির মসজিদ বানানো সরকারের কাজ নয়, ঠিক সেরকমই কোনো ইমাম মুয়াজ্জিমকে ভাতা দেওয়া আমাদের সরকারের কাজ নয়। ইমাম মুয়াজ্জিমদের তো এতদিন চলে যাচ্ছিল, খুব খারাপ তো চলছিল না, তাহলে যে প্রথায় ওরা এতদিন চলছিলেন সেই প্রথাই চলুক। সরকার কেন টাকা দেবে? এবং পুরোহিতদের টাকা দেওয়াও বন্ধ হবে আমি যতদূর জানি, বা অবশ্যই বন্ধ করতে হবে। এবং এই যে পুরোহিত ভাতা দেওয়া হতো তার মধ্যে বহু নাম আপনারা দেখেছেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিত ভাতার যখন প্রথম তালিকা জারি করেছিলেন, প্রায় 50,000 নাম তাতে ইনক্লুড করা হয়েছিল। সেখানে পুরোহিতদের টাইটেল মণ্ডল আমরা দেখেছি, সাহা আমরা দেখেছি, অর্থাৎ সেখানেও কিন্তু 9-6 হতো, ফলে সেটাও বন্ধ হবে। শুধুমাত্র এখানেই থেমে নেই, সবে 10টা দিন হবে, যখন আপনারা এই ভিডিওটা দেখবেন তখন সবে 10টা দিন হয়েছে সরকার ক্ষমতায় এসেছে, বা শুভেন্দু অধিকারীর শপথ হয়েছে। তারপর 10 দিনের মাথায় সরকার তার রিপোর্ট কার্ড পেশ করেছে। এই রিপোর্ট কার্ডে কি কি আছে সেটা আপনাদের দেব, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, কারণ সরকারি যে রিপোর্ট কার্ড আছে তাতে বহু কাজ আছে। আমরা এর আগে বিভিন্ন সরকারের আমলে দেখতাম তারা রিপোর্ট কার্ড যেটা পেশ করতেন তাতে 100 দিনের কাজ থাকতো, মানে সরকার 1 মাস হলে একটা রিপোর্ট দিত, তারপর 100 দিনের রিপোর্ট দিত, 1 বছরের রিপোর্ট দেয়, 5 বছরের রিপোর্ট দেয়। কিন্তু ভেবে দেখেছেন যে এই 15 বছরে
কত কম কাজ হয়েছে যে সরকার 10 দিনেই যে কাজ দেখাচ্ছে তার একটা লম্বা ফিরিস্তি আছে। মানে ওটা বলতে গেলেই 15-20 মিনিটের ভিডিও হয়ে যাবে। তাই আপনাদেরকে বিরক্ত করছি না, যে স্ক্রিনে যে স্লাইডগুলো আমাদেরকে দেওয়া হয়েছে সরকারের তরফে সেগুলো আমি অ্যাড করে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। সপ্তম পে কমিশন সেটাও সরকার চালু করে দিল, যেটা নির্বাচনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই তিনি প্রতিশ্রুতি হিসেবে এটা রেখেছিলেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে একটা বিষয় অবশ্যই বলতে হয় এখানে, যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী তারা একটা বিষয় বলছিলেন, এবং রাজ্য সরকারের কর্মচারী তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে এই রাজ্য সরকারের যারা কর্মচারী আছেন তাদের যে ডিএটা আছে ওটা নিয়ে যদি ঘোষণা কিছু হতো তবে তারা একটু বেশি আশান্বিত হতেন, একটু বেশি ভালো হতো, কারণ ডিএটা অনেক দিনের দাবি রয়েছে। আমাদের প্রতিনিধি এসোনা কুণ্ডু এ বিষয়ে কথা বলেছিলেন, যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন ডিএ এবং সপ্তম পে কমিশন সহ অন্যান্য বিষয়। তো তিনি কি দেখাচ্ছেন আমাদের, একটু এসোনা কুণ্ডুর প্রতিবেদনটা আমরা দেখে নেব। একটা পজিটিভ স্টেপ এটা। সরকার সবে নতুন সরকার গঠন হয়েছে, ওনারা নিজে পথ চলাটা শুরু করেছেন। আর একজন কর্মচারী হিসাবে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে একটা পজিটিভ স্টেপ, যে সপ্তম পে কমিশনের উপরে সিলমোহর পড়েছে। আমরা আশাবাদী। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 45 দিনের মধ্যে আমরা ডিএ দেব। আজকে সবে মাত্র 10 দিন হলো, এখনো 35 দিন বাকি রয়েছে। আমরা সেই 35 দিনের অপেক্ষায় থাকব, আর আমরা আশা করছি মুখ্যমন্ত্রী এই 35 দিনের মধ্যে আমাদের ডিএ দিয়ে একটু স্বস্তির শ্বাস নিতে দেবেন। আপনারা রাজ্য সরকারি কর্মচারীদের কথা শুনলেন, তারা যেমন বললেন যে সপ্তম পে কমিশন পেয়ে তারা খুশি, কিন্তু অনেকের কথাও আপনারা শুনেছেন যারা বলছেন যে ডিএটাও একটু সরকার যদি বলে দিত ভালো হতো। এক্ষেত্রে আমি বলে রাখি, ডিএ নিয়ে বেশ কিছু জটিলতা আছে, কারণ ডিএর বিষয়টাকে এখন সিদ্ধান্ত যদি নিতে হয় শুভেন্দু অধিকারী সরকারকে বা এই বিজেপি সরকারকে, তাহলে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শেষ নির্দেশনামা ছিল সেটাকে বাতিল করতে হবে। খুব জটিল কিছু কাজ নয়, একটা নোটিফিকেশন করেই সরকারি একটা ফরমান জারি করে এটাকে ক্যান্সেল করে দেওয়া যায়। কিন্তু সমস্যাটা যেটা দেখা দিচ্ছে যে ডিএটা আছে প্রচুর টাকা, সেই টাকাটা কোন ফান্ড থেকে দেওয়া হবে এখনও যেহেতু পুরো সরকারটা তৈরি হয়নি, সরকার স্ট্রাকচার তৈরি হয়নি, তাই একটু সময় নেওয়া হচ্ছে। যতদূর আমার এই সরকারের মধ্যে থেকে আমি যে খবরটা পাচ্ছি তাতে তারা খুব দ্রুতই ডিএর বিষয়টাকেও নিউট্রালাইজ করে দেবেন। মানে সরকারের যে দাবি দাওয়া আছে সেটা, মানে মানুষের যে দাবি দাওয়া আছে সরকারের কাছে, সেটাকে তারা দেখবেন, এবং অর্থ সংস্থান কোথা থেকে করা হবে সেটা মোটামুটি ঠিকঠাক হয়ে গেলেই, পুরো সরকারি একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেলে, ক্যাবিনেট সম্পূর্ণ তৈরি হয়ে গেলে তখন তারা এই বিষয়ে হাত দেবেন। কারণ সপ্তম পে কমিশনকে ক্লিয়ারেন্স দেওয়া মানেই কিন্তু কাল থেকে সপ্তম পে কমিশনের টাকা চালু হয়ে যাবে না। যদি সেরকমটা হতো তাহলে সরকারকে ভাবতে হতো, কারণ সরকারের মাথায় 8 লক্ষ কোটি টাকার ঋণ রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেলে যাওয়া ঋণ। 2 লক্ষ কোটি টাকা তার থেকেও অল্প কম সিপিএম রেখে গিয়েছিল, সেটাকে ব্যবসা করে মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছর সেটাই আমাদের শুনিয়েছেন। কিন্তু তারপর মাত্র 15 বছরে 34 বছরে সিপিএম 2 লক্ষের কিছু কম, 2 লক্ষ কোটি টাকার কিছু কম ঋণ রেখে গিয়েছিল, আর 15 বছরে সেটাকে 8 লক্ষ কোটি টাকা করে দিয়েছেন। প্রত্যেক একজন সিটিজেনের মাথায় এখন আমাদের কাছে প্রায় 80,000 টাকার ঋণ রয়েছে। আমাদের বাংলার প্রত্যেকে কি সেই ঋণ শোধ করতে পারবো? বা দেওয়াটা আমাদের কর্তব্য নয়, এটা সরকার ঋণ রেখেছে, সরকারই এটাকে শোধ করবে। স্বাভাবিকভাবে যে সমস্ত বিষয়গুলো এক্ষুনি টাকা দিতে হবে সেখানে কিন্তু সরকারকে কোথা থেকে অর্থ সংস্থান করতে হবে সেই বিষয়গুলো কিন্তু তারা ভাবছেন বা তাদের ভাবতে হবে। এবার একটু অন্য দিকে আসি, মূল রাজনীতির বিষয়, দলীয় রাজনীতি। আপনারা সকলেই জানেন যে আর 1-2 দিন পরে আরেকটা উপনির্বাচন আছে, ফলতার উপনির্বাচন। আপনাদের এই বিষয়ে যদি কোনো মতামত থাকে কি হতে পারে সেটা কমেন্টে জানাবেন, কিন্তু আমার মত তো আমি বলবই। ফলতার উপনির্বাচনে বিজেপি বলছে যে 1 লক্ষ তাদের মার্জিন হবে। সত্যি কি 1 লক্ষ হবে? আমার ধারণা 1 লক্ষ মার্জিন করা এখন কোনো ব্যাপারই নয়, কারণ যেভাবে ডায়মন্ড হারবার মডেল ছিল সেই ডায়মন্ড হারবার মডেল তো এখন আর নেই, ভেঙে চুরমার হয়ে গেছে। ডায়মন্ড হারবার মডেলের যিনি প্রতিষ্ঠাতা, অর্থাৎ আমাদের ভাইপো বাবাজিকে আপনারা কোথায় খুঁজে দেখতে পাচ্ছেন? সামনে নির্বাচন হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? তার শান্তিনিকেতনে লুকিয়ে আছে। শান্তিনিকেতনে কিন্তু আমরা গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, দিবাকর গিয়েছিল, আরও অন্যান্য বহু সেদিন সাংবাদিকরা গিয়েছিলেন, ইউটিউবাররা গিয়েছিলেন, সাধারণ মানুষ গিয়েছিলেন, একেবারে কাঁচা কাঁচা গালাগালি দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ভেবে দেখুন তো, এটাই যদি 1 মাস আগে হতো কি হতো? কত পুলিশ তার কাছে ছিল।
পুলিশের বলে বলিয়ান হয়ে যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এত লাফালাফি করছিল, এখন সে পিসিমণির আঁচলে লুকিয়ে আছে। সেখানেও আছে কিনা জানি না, কারণ তার খোঁজ পাওয়া যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে আসছেন না, মুখটা কি একেবারে কালো হয়ে গেছে, শুকিয়ে আমসি। এই গরমে এমনি গরম আছে ঠিক আছে, কিন্তু ওদের বাড়িতে তো সেন্ট্রাল এসি, আমাদের বাড়িতে তো নেই। কিন্তু সেই সেন্ট্রাল এসিতে থেকেও ছেলেটা কিভাবে শুকিয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে তার রক্তে কোনো দোষ আছে। মানে খারাপভাবে নেবেন না, ব্লাড প্রবলেম আর কি, হতেই পারে না, রক্তে নানান রকম সমস্যা হয় অনেক সময়, হিমোগ্লোবিন কম হয়ে যায়, আরও অনেক রকম সেরকম কিছু আছে, মানে রক্তে দোষ আছে আর কি, মানে ব্লাডে মানে ওরকম ভাববেন না আর কি, বাংলায় যেটাকে উল্টোভাবে মিন করবেন না। তো এই ভাইপো বাবাজি তার তো উচিত ছিল এখন যাওয়া, দুর্গটা ধরে রাখা, তার ডায়মন্ড হারবার মডেল দক্ষিণ 24 পরগনার মধ্যেই, ফলতায় নির্বাচন হবে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। বিজেপি মিটিং করেছে, ওখানে মিটিং মিছিল হচ্ছে, ওখানে এখনও আমার কাছে বেশ কয়েকটা ছবি এসেছে যে হিন্দুদের ভয় দেখানো হচ্ছে, কিন্তু সেগুলো খুব নগণ্য মাত্রায়। সেখানে ডায়মন্ড হারবারে মানে দক্ষিণ 24 পরগনায় যখন শুভেন্দু অধিকারী প্রশাসনিক সভা করতে গিয়েছিলেন, প্রশাসনিক মিটিং নিতে, আপনারা দেখেছেন ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার ফুলের স্তবক নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর ভাইপো বলবে যে 10টা জীবন লাগতো নরেন্দ্র মোদী অমিত শাহের এই ডায়মন্ড হারবার মডেল ভাঙার জন্য। ডায়মন্ড হারবার মডেল ভাঙার জন্য অমিত শাহকে 10 জীবন ছেড়ে দিন, 10 মাস সময় নিতে হয়নি, 10 দিনে ভেঙে চুরমার। যদিও ডায়মন্ড হারবার ক্লাবের একটা ভালো খবরও আছে, সেটা হচ্ছে যে তারা এবার আইএসএল খেলবে, ক্লিয়ারেন্স পেয়েছে, কিন্তু আমার তো যথেষ্ট সন্দেহ আছে তারা খেলতে পারবে কিনা। কারণ ডায়মন্ড হারবার ক্লাবে কিভাবে ফান্ডিং হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথা থেকে টাকা তুলে কীভাবে সাইফোন করেন, একেবারে বলছি সাইফোনই করেন, মানে অন্য জায়গা থেকে কালো টাকা এনে এখানে লাগিয়ে সেটাকে সাদা করেন। এবার সেটাও কিন্তু তদন্তের আওতায় আসবে, যেহেতু শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি তদন্তের আওতায় আসবে। সেখানে ডায়মন্ড হারবারকে যে ছোঁয়া হবে না, এই ক্লাবের কথা বলছি আর কি, এই ডিএইচএফসি যে ক্লাবটা আছে, তো সেই বিষয়েও যদি হয় তখন এই ক্লাবটা কি আদৌ সাস্টেন করবে কিনা, সেখানে যারা প্লেয়ার আছেন, কারণ প্লেয়াররা নিজেদের ইমেজের খুব খেয়াল রাখেন, সেখানে ভালো ভালো প্লেয়াররা আদৌ খেলবেন কিনা, ওই বিতর্কে জড়াতে চাইবেন কিনা, এই সমস্ত বিষয় কিন্তু একটা ভাবনার ব্যাপার আছে। আপনাদের এই বিষয়ে যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন, এবং এই পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। সরাসরি হোয়াটসঅ্যাপ করবেন না বা ফোন করবেন না, অনেকেই দেখছি যে নিয়মিত ফোন করছেন, আমার ফোন রীতিমতো সাইলেন্ট রাখতে হচ্ছে সারা সময়, তো যার জন্য আমার নিজেরও ব্যক্তিগত সমস্যা হচ্ছে। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা খুব বেশি হলে হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা আপনারা এখানেই কমেন্টেই জানাতে পারেন আপনাদের মতামত, মূল্যবান মতামত। আর জয়েন বাটন ক্লিক করতে ভুলবেন না, আমাদের অনেকেই জয়েন বাটন ক্লিক করে আমাদের সদস্য হয়েছেন, প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর সুপার থ্যাঙ্কস তো পাঠাতেই পারেন। আর আমাদের আরেকটা চ্যানেল আছে যার নাম পলিটিক্যাল ডোজ, অবশ্যই পলিটিক্যাল ডোজ সাবস্ক্রাইব করে নিন, ওখানেও নিয়মিত ভিডিও আসছে। আর যারা হিন্দিতে আমাদের ভিডিও দেখতে চাইছেন, অনেকেই কমেন্ট করছেন যে স্যার আপকা হিন্দি চ্যানেল কেউ নেই আ রাহা হ্যাঁ, তো তাদের বলি যে আমাদের হিন্দি চ্যানেল কিন্তু এখন লাইভ হয়ে গেছে। হিন্দি চ্যানেলের নাম হচ্ছে পলিটিক্যাল ডেইলি হিন্দি, জাস্ট হিন্দি ওয়ার্ডটা অ্যাড করতে হবে, আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন, যথেষ্ট সার্চেবল, সেখানে এসিও করা আছে সেভাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো বিষয় দিয়ে।